লাস্ট দুইটা ভিডিওতে হলো মূলত চ্যাপ্টার 1 থেকে শুরু করে 7 এই ওয়েব ইঞ্জিনিয়ারিং ব্রেসম্যানের যে বইটা আছে এখানে যে কোশ্চেন গুলো আছে সেইগুলা হচ্ছে দেখেছিলাম, এবং এমভিসি এর উপরে কিছু আর কি এমভিসি স্ট্রাকচারটা দেখেছিলাম। আর পরে যে টপিক গুলো আছে যেমন হচ্ছে এসকিউএল ইনজেকশন, পিডিও, তারপর হলো রেস্ট এপিআই, তারপর মানে হচ্ছে আমাদের সিকিউরিটি এবং হলো পিএইচপি ডেভেলপমেন্ট এর ভিডিওতে হচ্ছে এই দুই চ্যাপ্টারের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো সলভ করব। ফার্স্ট কোশ্চেনে এখানে বলেছে যে এক্সপ্লেইন হাউ হ্যাকার্স পারফর্ম এসকিউএল ইনজেকশন অ্যাটাক অন আ ওয়েবসাইট, হাউ উই ক্যান প্রোটেক্ট এগেইনস্ট দিস অ্যাটাক, ওয়েব সিকিউরিটি ফর ডেভেলপার্স এই বইটাতে। তো এসকিউএল ইনজেকশনের চ্যাপ্টারটাতে আসলাম আমরা। এখানে আগে এসকিউএল জিনিসটা কি সেটা একটু দেখি আমরা। ফার্স্টে দেখো এখানে বলছে কি এসকিউএল ইনজেকশন যেটা এটা অ্যাকচুয়ালি কিসের উপর টার্গেট করে, কাকে টার্গেট করে, এসকিউএল ডাটাবেসকে টার্গেট করে। এবং এটা কিভাবে টার্গেট করে, ডেটা গুলোকে কোয়েরিজ মাধ্যমে, কোয়েরিজ দিয়ে ডাটা রিট্রিভ করে। যেমন মনে করো একটা টেবিল আছে যেখানে শুধু লগ ইনের ইনফরমেশন গুলো থাকবে, ইউজার নেম পাসওয়ার্ড থাকবে। এই টেবিলটা যদি কোনোভাবে আমাদের যে অ্যাটাকার দিয়ে আমাদের ওয়েবসাইটকে আর কি হ্যাক করতে ট্রাই করছে এসকিউএল ইনজেকশন দিয়ে, সে যদি কোয়েরি পাস করে, যে কোয়েরি পাসের প্যারামিটার আকারে হচ্ছে এই ডাটাগুলোকে রিট্রিভ করার টার্গেট হচ্ছে সেটা, তাহলে কিন্তু ডাটা কোয়েরিজ এর মাধ্যমে হচ্ছে মানে কোয়েরিজ এর মাধ্যমে হলো ডাটাবেস থেকে ডেটা রিট্রিভ করে। এটাই হচ্ছে এসকিউএল ইনজেকশন। এই যে ডাটাটা রিট্রিভ করলো, কোন ডাটাগুলোকে আনতে পারবে, কোনগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড, এগুলাই হচ্ছে মূলত সিকিউরিটি আর কি মেইন আর কি কাজ। যে ডাটাবেস যেগুলো ইনসিকিউর ফ্যাশনে ডেভেলপ করা থাকে সেগুলো থেকে মূলত হচ্ছে এসকিউএল ইনজেকশনটা করা যায়। আচ্ছা, তারপর হলো এসকিউএল আমরা জানি কি স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা মূলত ডাটা স্ট্রাকচার ইন রিলেশনাল ডাটাবেস। রিলেশনাল ডাটাবেসটা কি, যেখানে স্টোরস ডাটা ইন টেবিল, রাইট? আমরা যে নর্মাল ডাটাবেস দেখে আসছি মাই এসকিউএল, এরপর মারিয়া জিবি, এগুলোতে কি থাকছে, এগুলো রিলেশনাল ডাটাবেস, কারণ এখানটাতে রোর মধ্যে হলো ডাটাগুলোকে স্টোর করা হচ্ছে টেবিলের মাধ্যমে, টেবিলের ভিতরে। SQL syntax allows applications such as web servers to add rows to the database by using the insert statement। তাই না, আমরা ইনসার্ট স্টেটমেন্ট ব্যবহার করে হচ্ছে রোজ অ্যাড করি, সিলেক্ট দিয়ে হচ্ছে ভ্যালু রিট্রিভ করি, রিড করি, এবং হচ্ছে আপডেট করি কি দিয়ে, আপডেট কমান্ড দিয়ে, ডিলিট করি ডিলিট স্টেটমেন্ট দিয়ে। তো এগুলো হচ্ছে নর্মালি যে ওয়েবটা এসকিউএল এর জন্য যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয় সেগুলা। তো এইগুলো পারফর্ম করা হচ্ছে এসকিউএল এর জন্য ড্রাইভার থাকে আলাদা, ঠিক আছে, ডাটাবেস ড্রাইভার। সেই ড্রাইভারটা হচ্ছে মূলত ডাটাগুলোকে আর কি কি বলে, আমাদের যে থাকবে ডাটাবেস থাকবে সেখানের মধ্যে পাস করছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, এখানে বলছে যে ইনসার্ট ইনটু ইউজার ইমেল আর এনক্রিপ্টেড পাসওয়ার্ড, মানে ইউজার যে টেবিলটা আছে সেই টেবিলের মধ্যে এই কলাম এবং এই কলামের মধ্যে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা পাস করো। এটা মানে কি, এটা হচ্ছে ইনসার্ট, মানে হচ্ছে এটা নিউ ডাটা ইনসার্ট করছি। সেকেন্ডটা হচ্ছে সিলেক্ট, সিলেক্ট করা মানে কি রিট্রিভ করা। তারপর হলো আপডেট, মানে আপডেট করছে, যে পাসওয়ার্ড আপডেট করছে যেখানে ইমেল এটা, আর ডিলিট মানে তো ডিলিট, ডিলিট ফ্রম ইউজার্স ওয়্যার ইমেল এটা। তো এইটা চারটা হচ্ছে গিয়া কোয়েরির জন্য। এবং এখন একটা জিনিস দেখো, আমাদের এসকিউএল ইনজেকশনটা হচ্ছে কি করে। তো অ্যানাটমি বলতে ওটা বুঝাচ্ছে স্ট্রাকচারটা, যে আমাদের যে ওয়েব সার্ভার থাকছে যেটা কিনা ইনসিকিউরলি কনস্ট্রাক্টেড, সেখানে এসকিউএল স্টেটমেন্ট যদি আমরা ডাটাবেস ড্রাইভারের মধ্যে পাস করতে পারি, তাহলে হচ্ছে এই ডাটাবেস ড্রাইভারের মধ্যে পাস করছি কিসের মাধ্যমে, এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে। মানে আমরা যখন এইচটিটিপি রিকোয়েস্ট করি, কোনো ইনপুট ভ্যালু থাকে, সেই ইনপুট ভ্যালু এখানে যদি আমরা কোটেশন দিয়ে বা কোনো মানে এসকিউএল এর যে কোয়েরি দেওয়ার যে প্যারামিটারস গুলো আছে সেগুলো ইউজ করে যদি পাস করি, সেক্ষেত্রে হচ্ছে সেগুলা এসকিউএল ইনজেকশন হয়ে যাচ্ছে। যেমন এখানে একটা জিনিস দেখো, এখানটাতে প্রথমে সিলেক্ট অল ফ্রম ইউজার্স ওয়্যার ইমেল, এই যে ইমেল পর্যন্ত, এই ইমেলের পরে এখানে ইকুয়ালের পরে এই যে একটা সাইন দিচ্ছে, মানে হলো এইটা এইটা আমাদের ফার্স্ট কোটেশন, এটা আমাদের সেকেন্ড কোটেশন, এবং ইমেলটা ওইখান থেকে ভ্যালু প্যারামিটার হিসেবে যাচ্ছে। এবং পরে যে আবার এই কোটেশনের ভিতরে এনক্রিপ্টেড পাসওয়ার্ড এইটাকে হচ্ছে নিচ্ছে। মানে এটাও কি করছে, এটা ভিউ করার জন্য যে একটা ইমেল
এবং তার পাসওয়ার্ড সেটাকে ভিউ করার জন্য হচ্ছে একটা কোয়েরি এক্সিকিউশন করছে। এটা যে ড্রাইভার যে ম্যানেজার আছে সেই ড্রাইভার ম্যানের সাথে কানেকশন করে। এখন এটা আসলে একটা এসকিউএল ইনজেকশন কি করে বলা যেতে পারে, কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো এই যে প্যারামিটারটা দেওয়া হয়েছে এই যে পুরোটাকে হচ্ছে একটা সিঙ্গেল এসকিউএল ইনজেকশন, যেটা কিনা হলো আমাদের ডাটাবেসের মধ্যে যাবে এবং সেটা করবে কি এই ফুলটাকে রিট্রিভ করে আনবে। হ্যাঁ, এই এটার যে অ্যান্সারটা সেটাকে ভিউটা আর কি নিয়ে আসবে। এখানটাতে দেখো ফার্স্টে কি করলো, এই যে আমরা একটা কমান্ড দিচ্ছে যে সিলেক্ট নেম ডেসক্রিপশন ফ্রম প্রোডাক্টস ওয়্যার ক্যাটাগরি গিভস ইউনিয়নস দিচ্ছে সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম ডাটাবেস। এই যে হ্যাকার যে করছে কি এইখানে যে ফর্মটা আছে সেই ফর্মের মধ্যে এই যে এসকিউএল কোয়েরিটা সেটা ফর্মের প্যারামিটারের মধ্যে মানে ভ্যালু ইনসার্ট করবো যেখানে সেখানে দিল এবং সে সাবমিট করার পরে কি হলো, যদি এখানটাতে এই ইনপুট যে ভ্যালু গুলো স্যানিটাইজ করা না হয়, মানে এই ইনপুট ভ্যালু গুলোর ভিতরে যেমন এই যে কোটেশন গুলা এগুলোকে স্যানিটাইজ করা, অথবা হচ্ছে এই যে কমেন্ট করার জন্য যে এইগুলা ভ্যালু কি বলে ক্যারেক্টার গুলো দেওয়া এগুলোকে স্যানিটাইজ করা, তারপর হচ্ছে প্যারামিটারাইজ করা, বাইন্ড করা, এগুলো যদি করা না হয় সেক্ষেত্রে কি হবে, এই কোয়েরিটা কিন্তু ডাটাবেসের ভিতর যে এক্সিকিউট হবে এবং অল ইউজারদের পাসওয়ার্ড গুলা এবং অল ইউজার নেম গুলা কিন্তু সব এখানে চলে আসছে। তো এটা হচ্ছে মূলত এসকিউএল ইনজেকশন, যেখানে আমাদের এই যে ইনসার্ট করার সময় কোনো কোনো সিকিউরিটি নাই যে আমাদের ভ্যালুর ভিতরে ফর্মের ভিতরে যে ডাটাটা দিচ্ছে, মানে এই যে ভ্যালুটা দেওয়া হচ্ছে ওয়েবসাইটের মধ্যে এগুলো যদি স্যানিটাইজ না করা থাকে তখন হচ্ছে এসকিউএল ইনজেকশনটা হয়। মূলত এসকিউএল কোয়েরিটাকে ব্যবহার করে ডাটাবেস থেকে ডাটাগুলোকে রিট্রিভ করে আনা, যেগুলো কিনা এই পার্সনটা আনঅথরাইজড দেখার জন্য, মানে যেগুলো ইন্টেন্ডেড না ফর পাবলিক ভিউ। হ্যাঁ, যেমন ইউজার নেম পাসওয়ার্ড এটা তো কারো পাবলিক ভিউর জন্য দরকার নেই, কারণ যারা হচ্ছে আমাদের যে ইউজাররা তাদের ফুল ইনফরমেশন গুলোই তো এখানে থাকতেছে, তাই না? যদি মনে করো যে একটা ওয়েবসাইটে কমেন্ট গুলো দেখানোর জন্য লোড মোরে ক্লিক করলো তখন কমেন্ট গুলো লোড হচ্ছে, ওইটা সবাই দেখতে পারে, এটা নর্মাল জিনিস। কিন্তু যেগুলো ইউজারের পাসওয়ার্ড বা ইউজার নেম, তারপর হচ্ছে আরো যে ক্রিডেন্সিয়ালস গুলার সাথে সাথে ক্রেডিট কার্ড ইনফরমেশন, এরকম অনেক কিছু স্টোর করে রাখা থাকতে পারে ডাটাবেসের মধ্যে, সেগুলো তো আনঅথরাইজড অ্যাক্সেস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, যদি না এগুলোকে ঠিক মতো আর কি কন্ট্রোল করা হয়। যেমন এই যে এই এক্সাম্পলটার ক্ষেত্রে এখানে দেখো কি আছে যে কোটেশন দেওয়া, যেটা আমি বলছি বারবার কোটেশন দেওয়াটা, এখানটাতে একটু পড়ি আমি। হ্যাঁ, যে the snippet uses email and password parameter taken from the HTTP request and insert them directly into the SQL statement। এই যে কোটেশনটা, that changes the meaning of the SQL statement. A hacker can craft input that bypass the website authentication system। এই যে ইমেল প্যারামিটার যে billy@gmail.com, তারপরে একটা কোটেশন দিয়ে আর কি দুইটা হাইফেন দেওয়া, এই দুইটা হাইফেন মানে কি হলো, কমেন্ট করে দেওয়া যে এই পরের জিনিসটাকে টার্মিনেট করে দাও। সিঙ্গেল কোটেশন ক্লোজেস দ্য ইমেল আর্গুমেন্ট আর্লি, মানে এরপরে সিঙ্গেল কোটেশন দেওয়া মানে এরপরে পুরোটুকু হচ্ছে এইটুকুকে হচ্ছে একটা পার্টিশন হিসেবে ধরবে। তারপরে কমেন্ট সিনট্যাক্স, এই যে হাইফেন হাইফেন দেওয়া মানে হচ্ছে কমেন্ট সিনট্যাক্স, এটা এর পরে যা কিছু থাকবে সেগুলোকে হলো রিকমেন্ড আউট করে দিবে। তারপর হচ্ছে the SQL statement allows the attacker to log into any user without having to know their password। এই যে আমরা আমাদের এখানটাতে যে কোটেশনের পরে যে কমেন্টটা দেওয়া হয়েছে, এই ফুলটুকু পাসওয়ার্ডটা অ্যাকুরেট হোক আর অ্যাকুরেট হোক, এই পাসওয়ার্ডটুকু বাদ হয়ে এই শুধুমাত্র এইটুকু কমেন্টটাকে আর কি কোয়েরি পাস করা হচ্ছে এবং এই পাসওয়ার্ডের পার্টটা আর কি ম্যাচ না করে এই নামটা ম্যাচ করে ডাইরেক্টলি হচ্ছে হ্যাকারটা লগ ইন করতে পারছে। এখন এইখানে সে কি কি কোর্স করতে পারে, যেমন হচ্ছে সে এখানে মোর অ্যাডভান্স অ্যাটাক করতে পারে এই ডাটাবেস ড্রাইভারের মাধ্যমে। এখানেতে দেখাচ্ছে কি যে জব টেবিল ইউজার্স, এটা নিলে কি হচ্ছে সম্পূর্ণ ইউজারের যে টেবিলটা আছে সেটা জব করে ফেলছে, মানে ডিলিট করে ফেলছে, তাহলে এটা তো আরো ডেঞ্জারাস, তাই না? এটা আরো পটেনশিয়ালি বিগার এক্সপ্লয়েট। এই সেমিকোলন দিয়ে এখানে সেমিকোলন কোথায়, যে সেমিকোলন দিয়েছে
সেমিকোলন দেওয়াতে এই এসকিউএলটা টার্মিনেট হয়ে গেছে। এই আচ্ছা, এই সেমিকোলন যে দিয়েছে এখানে তো এই সেমিকোলন দেওয়াতে এইটুকু একটা এসকিউএল কোয়েরি, আবার পরেরটুকু একটা এসকিউএল কোয়েরি, আর তারপর কমেন্ট দিয়েছে মানে এর পরেরটুকু এইটুকু আর এক্সিকিউট হবে না। এই প্রথমে দেখাচ্ছে যে বিল লগ ইন করলো এবং তারপরে বিল এর ওই অ্যাকাউন্টে লগ ইনের সাথে সাথে যে টেবিল আছে ইউজার টেবিল, সেই টেবিলটাকে ড্রপ করে দিল। এটা হচ্ছে এই সিরিয়াস আরো যে পরপর যদি আমরা দুইটা আর কি কোয়েরি এক্সিকিউট করি তখন সেমিকোলন দিয়ে করি, তাহলে এখানে কি হচ্ছে, অথেন্টিকেশন তো বাইপাস করছে একবারে, রিড ডাউনলোড ডিলিট করতে পারছে, অর ইভেন ইনজেক্ট ম্যালিশিয়াস জাভাস্ক্রিপ্ট। এটাও আরো ম্যালিশিয়াস হতে পারে। মনে করো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউজাররা কোনো প্রোডাক্ট কিনছে, তাহলে এখানে যদি এমন জাভাস্ক্রিপ্ট কোড ইনজেক্ট করে রাখে যে ইউজার যখন তাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলো তথ্যগুলো দিচ্ছে, যেমন হচ্ছে তাদের ক্রেডিট কার্ড নাম্বার, ওই ভ্যালু গুলাকে হলো ওই যখন এন্টার করছে তার পরপরই ওই ভ্যালু গুলাকে ওই ডাটাবেজের ভিতর নেওয়ার সময় ডাটাবেজের ভিতর দিয়ে ওই ইনফরমেশন গুলো ডাইরেক্টলি হ্যাকারের কাছে পাঠিয়ে দিচ্ছে। এরকম জাভাস্ক্রিপ্ট ম্যালিশিয়াস কোড দিতে পারে। তারপর হচ্ছে একটা হ্যাকিং টুল আছে মেটাসপ্লয়েট নামে, সেটা হচ্ছে ওয়েবসাইট গুলোকে ক্রল করে আর এইচটিএমএল প্যারামিটার গুলোকে আর কি চেক করে এবং পটেনশিয়াল যেগুলো এক্সপ্লয়েটেবল সেগুলোকে এক্সপ্লয়েট করে আর কি। তো এটা হচ্ছে মূলত এসকিউএল ইনজেকশনের কথাবার্তা, যে এসকিউএল দিয়ে হলো হচ্ছে তারা ডাটাবেজের যে টেবিল গুলো রয়েছে সেই টেবিল গুলো ডাটাগুলোকে আর কি রিট্রিভ করা হচ্ছে ডাইরেক্টলি ডাটাবেস থেকে, এবং এখানটাতে যে ইনপুট গুলো ভ্যালু দেওয়া হচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি মানে কি বলে সিকিউরলি পাস করা হচ্ছে। এখানে যে কেউ যে কোনো কোয়েরি এক্সিকিউট করতে পারছে ডাটাবেজের মধ্যে ডিরেক্টলি। হ্যাঁ, আর এটার মিটিগেশনটা কি? মিটিগেশন এক নাম্বার হচ্ছে ইউজ প্যারামিটারাইজড স্টেটমেন্ট। প্যারামিটারাইজড বলতে বোঝায় তো প্যারামিটারাইজড হচ্ছে প্লেস হোল্ডার ক্যারেক্টার দ্যাট a database driver will safely replace with a supplied input। মানে হচ্ছে এখানেতে একটা ক্যারেক্টার দিছে, যেমন এখানে এক্সাম্পল দেখো যে কোশ্চেন মার্ক দিয়ে দিছে, কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে। যখনই হচ্ছে ডাটাবেজের মধ্যে ইউজাররা ইনপুট দিবে, হ্যাঁ, তখনই হচ্ছে ইনপুট গুলো এই শুধু এই পজিশনটার মধ্যে বসানো হবে, আর অন্য কোনো কিছু বসালে এই কি বলে কোশ্চেন মার্কের জায়গাটায় বসবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্টেরটা যে স্টেটমেন্ট ইউজ করা প্যারামিটারাইজ স্টেটমেন্ট, যেটা কিনা কি করে যে কোড একটা একটা কন্ট্রোল ক্যারেক্টার দিয়ে দিবে এবং সেই কন্ট্রোল ক্যারেক্টারটা কে হলো আর কি রিপ্লেস করে পরে ডাটা ইউজারের ইনপুটটাকে নিবে। Prefix with escape character that tell the database not to treat the following characters as a control character. The escape character diffuses potential injection. সেকেন্ডটা হচ্ছে এখানে আর বলছে কি দ্য ক্যারেক্টার the the code then binds the input value for each parameter to the statement। মানে হলো এই যে আমাদের যে ইনপুট ভ্যালুটা দিয়েছে, এইখানে দিয়ে ইউজার মনে করে এই ইনপুট ভ্যালুটা দিয়েছে, এখানে দেখা যায় কমেন্ট দেওয়া আছে না, এই যে ইউজারের এই কমেন্ট পার্ট, এই ফুল জিনিসটা কোটেশন ডাবল কোটেশনের আগের পরের ফুল জিনিসটাকেই হচ্ছে ইনপুট হিসেবে নিচ্ছে। তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় ফুলটাই চলে আসতেছে। ঠিক আছে, এই ফুল এই কোটেশন কমাটাকেও কমেন্ট ফাইল কমেন্ট এই কমেন্ট করার যে ডাবল হাইফেন এইটাকেও সে ইনপুট হিসেবে নিবে, মানে সে এইটাকে কোয়েরির পার্ট হিসেবে কাউন্ট করবে না। তাহলে কি হলো, ইনজেকশন তার করতে পারলো না। ঠিক আছে, কোয়েরির পার্ট হিসেবে যদি কাউন্ট করে ফেলতো তখনই সেটা হচ্ছে ইনজেকশন হয়ে যেত। কিন্তু এটাকে দেখো যে কোটেশনের পুরো ভিতরের টুকু, এই কোটেশনের এই ভিতরের পুরোটুকুই হচ্ছে গিয়ে এখানেতে রিপ্লেস করতেছে অ্যাজ অ্যান ইনপুট। এটা কিন্তু কি হিসেবে না, কোয়েরির পার্ট হিসেবে হচ্ছে না। ঠিক আছে, এটাকে বাইন্ড করে দিল। তারপরে আরেকটা আছে, সেটাকে বলা হচ্ছে ইউজ ওআরএম। আমরা অবজেক্ট রিলেশনাল ম্যাপিং দেখেছিলাম, যেটা কিনা এসকিউএল ইউজই করা লাগবে না। অবজেক্ট রিলেশনাল ম্যাপিং এর সময় আমাদেরকে কোনো এসকিউএল ইউজ করতে হয় না, আমরা এখানে জাস্ট চেইন দিয়ে হলুদ বলে বলে দেব এইটা হলে ওইটা পরপর স্টেপ বাই স্টেপ। এই যে দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে ইউজার ডট ফাইন্ড বাই ইমেল, এখানটাতে কিন্তু কোনো কোয়েরি নাই। এই ওআরএম টা নিজে নিজে ওর ভিতরে ব্যাকএন্ডের ভিতরে ও হচ্ছে কোয়েরি গুলো এক্সিকিউট করে না। তো এটা হচ্ছে ওআরএম নিজেও কিন্তু হচ্ছে বাইন্ড করে দেয় প্যারামিটারস গুলাকে।
এবং এটা হলো have what else also have backdoors that allow developers to write raw SQL if needed. If you need this type of function, you will need to be careful. আচ্ছা, ORM এর মধ্যে ব্যাকডোরও ইউজ করতে পারবো, কিন্তু ব্যাকডোর ইউজ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কিনা এটা আর কি আবার হ্যাকারদের সামনে না পড়ে, তখন আবার ওই হ্যাকাররা ব্যাকডোর ইউজ করে ওরা আবার ওদের এসকিউএল ইনজেক্ট করে দিতে পারে। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে ইউজ ডিফেন্স ইন ডেপথ, মানে প্রত্যেক লেয়ারে লেয়ারে হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। এখানেতে আমরা লিস্ট প্রিভিলেজ যে প্রিন্সিপাল সেটা ইউজ করতে পারি। তো এইটা মানে বলছে, এটা মানে হলো আবার যে যে ইউজারের যে মিনিমাম অ্যামাউন্টের প্রিভিলেজ দরকার, মনে করো যে একজন ইউজার শুধু হলো ভিউ করতে পারবে, তাকে শুধু ভিউ এর জন্য যে প্রায়োরিটি সেটাই দেওয়া, তাকে কখনো রাইটের রিড করতে পারার যা প্রায়োরিটি, তাকে কোনো রাইট শুধু রিড করতে পারলেই হবে, তাকে আর রাইটের আমরা আর কি প্রিভিলেজ দিব না। এভাবে হচ্ছে প্রিভিলেজটাকে মেনটেন করা, যে যার যতটুক পারমিশন দরকার তাকে ততটুক পারমিশন দেওয়া, এক্সট্রা বেশি পারমিশন দরকার নাই দেওয়ার। আর আরেকটা জিনিস হচ্ছে এসকিউএল এর মধ্যে আমরা ডিএমএল বলি একটা, যে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা ইনসার্ট, ডিলিট, আপডেট আর সিলেক্ট, এই চারটা স্টেটমেন্ট যেটা আমরা উপরে দেখেছি। ওয়েব সার্ভার্স জেনারেলি ডোন্ট রিকোয়ার পারমিশন টু এক্সিকিউট ডিএল, মানে এই যে পারমিশন গুলা ক্রিয়েট, ড্রপ আর মডিফাই করা ডাটাবেজের মধ্যে আর কি টেবিল, এই পারমিশন গুলা হচ্ছে এসকিউএল এর ডিডিএল বলে, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, মানে টেবিল ক্রিয়েট করা, টেবিল ড্রপ করা, টেবিল মডিফাই করা, এসব পারমিশন আমরা যারা হচ্ছে জাস্ট ভিউ করছে বা এডিট করছে তাদেরকে দিব না। ব্লাইন্ড বলতে বোঝায় হলো জাস্ট হচ্ছে জেনারিক ইরর দেখানো, কোথায় প্রবলেম হয়েছে সেটাকে না বুঝানো। আর নন ব্লাইন্ড হচ্ছে ইরর মেসেজটা অ্যাকুরেট রেসপন্স দিবে, যে অ্যাকচুয়ালি কোথায় এসকিউএল ইনপুটটাতে ভুল হয়েছে। আমাদেরকে সবসময় ব্লাইন্ড করে বানাতে হবে, তা না হলে হচ্ছে আর কি যারা হ্যাকার তারা বুঝে ফেলবে যে আচ্ছা আমার এই ইনপুটের প্রবলেম। যেমন ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুল দিচ্ছি আমরা, আমরা হ্যাক করার চেষ্টা করছি। তো আমরা এখানেতে আমরা যে ইউজার নেম অথবা পাসওয়ার্ড আমরা দুইটাই ট্রাই করলাম, এখন পাসওয়ার্ডটা ঠিক না ইউজার নেমটা ঠিক, এটা আমরা বলবো না। হ্যাঁ, এটাকে বলবো ব্লাইন্ড, আর ব্লাইন্ড করে রাখা আর কি, যে ইউজারের ইশারা যাতে না বুঝতে পারে। যেমন এখানে দেখাটা বলছে যে একটা ইমেল দিচ্ছে, তো এখানে মেসেজটা ইউনিক বলে ফেলতেছে যে দা ইমেল অলরেডি এক্সিস্ট ইন ইউজার টেবিল, দিস ইজ আ নন ব্লাইন্ড এসকিউএল অ্যাটাক, যে আমার যা হ্যাকার যে সে আগে দেখে ফেলতেছে যে এখানটাতে একটা ইমেল ট্রাই করে দেখছে সে অ্যাজিউম করে, তো এই ইমেলটা অলরেডি আর কি আছে, তাহলে সেটা বুঝে ফেললো যে এই ইমেলটা আছে, তারপর সেটাতে আবার আর কি ট্রাই করবে। এই জন্য হচ্ছে জেনারিক রাখা, যে এখানে এখানে কি এক্সাম্পল কি দিছে, এই যে কুড নট ফাইন্ড দ্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড অর অ্যান আনএক্সপেক্টেড ইরর অকার, এরকম স্টেটমেন্ট দিয়ে রাখলে তাহলে হচ্ছে যারা হ্যাক করার চেষ্টা করবে তারা আসলে বুঝতে পারবে না সে কোন জায়গাটায় ভুল লিখছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এইটা এই সিস্টেমও মেনটেন করা যায়। তো এসকিউএল ইনজেকশন নিয়ে অনেক কিছু বললাম, এরপর হলো প্রিভেনশনটাও বললাম। আচ্ছা, এরপর হচ্ছে ফাইল আপলোড ভালনারাবিলিটি। ফাইল আপলোড ভালনারাবিলিটি হচ্ছে যেমন আমরা যে কোনো সিস্টেম ইউজ করার সময়, সাপোজ ফেসবুক, এখানে ছবি আপলোড করা যায়, অডিও আপলোড করা যায়, ভিডিও আপলোড করা যায়, বা হচ্ছে লিঙ্কডইন যেখানে আমরা পিডিএফ আপলোড করতে পারি, বা ফেসবুক গ্রুপের মধ্যে পিডিএফ আপলোড করা যায়। তো এই যে সিস্টেম গুলো এগুলোকে বলা হয় হচ্ছে ফাইল আপলোড করা। এবং এই ফাইল আপলোড যে করা যায় এই এখানে যে ভালনারাবিলিটি পাওয়া যায় সেগুলোকে বলা হয় ফাইল আপলোড ভালনারাবিলিটি। যেমন আমরা এমন কিছু করতে পারি যে একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে প্রোফাইল পিকচার আপডেট করতে চাচ্ছি, তো প্রোফাইল পিকচার আপডেট করে ওইখানটাতে আমরা হচ্ছে ওয়েব শেল দিলাম। ওয়েব শেল হচ্ছে এমন একটা ওই যে হ্যাকার যে সেই হ্যাকারকে হচ্ছে আর কি কি বলে তার কমান্ড লাইন, মানে যে আমাদের যে আমরা যে সার্ভার ইউজ করি সার্ভারের জন্য যে কমান্ড প্রম্পট আছে সেই কমান্ড প্রম্পটে আমরা কমান্ড লাইন কোড এক্সিকিউট করি, সেই কমান্ড লাইন কোড এক্সিকিউট করার অ্যালাউ করে দেয়, সেটাকে বলা হয় হচ্ছে ওয়েব শেল। যে আমরা কমান্ডের সিএমডি, মানে এই যে আমাদের যে ওয়েব আমাদের কম্পিউটার যেরকম এখানে টার্মিনাল আছে কমান্ড প্রম্পট আছে সেরকম কমান্ড আমরা লিখতে পারি। সো এইটার জন্য যে কোডটা থেকে এক্সিকিউটেবল স্ক্রিপ্ট সেটাকে বলা হয় হচ্ছে ওয়েব শেল।
এখন এখানে যে সিনারিটা বলছে যে একটা ওয়েবসাইটের হচ্ছে ছবি আমরা আপলোড করছি, মানে আমি একদম এখানে স্টোরিটা বলে দিই। এখানে ইমেজ আপলোড করতে চাচ্ছি, তো ইমেজটা আপলোড করলাম, কিন্তু সেটা আসলে ইমেজ ফাইল না, বরং সেটা হচ্ছে একটা পিএইচপি ফাইল। হ্যাঁ, এখন এই কমান্ড ফাইল আপলোড ভালনারেবিলিটিটা হচ্ছে কি করে, আমরা এই যে পিএইচপি ফাইলটা আপলোড করলাম, পিএইচপি ফাইলটা জেনারেলি একটা এক্সিকিউটেবল ফাইল হিসেবে একটা সার্ভার গণ্য করে। হ্যাঁ, যে আমরা যখন একটা পিএইচপি ফাইল আর কি আমাদের সার্ভারে আপলোড করব, সেটাকে অটোমেটিক্যালি এক্সিকিউটেবল হিসেবে ধরে নিবে। তো এখন যখন এই যে আমরা ছবি আপলোড করার জায়গায় আমরা পিএইচপি ফাইল আপলোড করে দিয়েছি, এই যে ইমেজ ফাইল আপলোড করার জায়গায় একটা পিএইচপি ফাইল আপলোড করা হচ্ছে, ওটা তো অবভিয়াসলি একটা ইমেজ ফাইল না। সো ইমেজের ওইখানে তো ক্র্যাক সাইট দেখাবে যে ইমেজ আপলোড করা হয় নাই, প্লাস সাথে সাথে আমাদের ওয়েবসাইটের মধ্যে পিএইচপি যে ফাইলটা সেটা আপলোডেড হয়ে গেছে, এবং তখনই হলো পিএইচপি আনটাইম ইনস্টলড হয়ে যাবে সার্ভারের মধ্যে। আর তখন আমরা যদি এইভাবে ওই ওয়েবসাইটের যে কি বলে ইউআরএল যেখানে আমরা পেস্ট করি, সেখানে যদি এভাবে লিখি যে সিএমডি ইকুয়াল ক্যাট স্ল্যাশ ইটিসি স্ল্যাশ মাই এসকিউএল স্ল্যাশ এমআই ডট সিএনএফ, এটা হচ্ছে মূলত যে কি বলে মাই এসকিউএল সার্ভারটা যে ক্রিয়েট করা হয়েছে সেখানটাতে সেটার ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস নাম, হোস্ট নাম্বার, পোর্ট না আইডি, এই ভ্যালু গুলোকে আর কি নিয়ে আসতে পারে, বুঝছো? তো এই যে ওয়েবসাইটটা আপলোড করছে সেখান দিয়ে হচ্ছে এই ইনফরমেশন গুলো নিয়ে নিল। এরপর সে হচ্ছে এইখানটাতে এই টার্মিনালের মাধ্যমেই হলো, সরি এই ব্রাউজারের মাধ্যমেই হলো এখানে বিভিন্ন ধরনের টার্মিনালের কমান্ড এক্সিকিউট করতে পারছে। তো এটা একটা বড় সড়ো টাইপের অ্যাটাক, এবং এখানে সম্পূর্ণ যে ফাইল সিস্টেমটা আছে যে সার্ভারের, সম্পূর্ণটাই আর কি হচ্ছে এক্সপ্লোর করা যাচ্ছে। তো এইটা মিটিগেট করা যায় কি করে, এখানে মিটিগেট করার কিছু ওয়ে আছে। ফার্স্ট একটা হোস্ট ফাইল অর সিকিউর সিস্টেম, মানে যখন একটা ফাইল আপলোড করা হবে সেগুলো একটা আলাদা নেটওয়ার্কের মধ্যে, যেমন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন এর মধ্যে, যেমন ক্লাউডফ্লেয়ার আছে, এগুলোর মধ্যে হচ্ছে আপলোড করলে তখন হচ্ছে থার্ড পার্টি এগুলো, যেহেতু ওরা ফাইলগুলোকে সিকিউরলি লোড করা মানে ওয়েবসাইটের উপর থেকে এই লোড করার যে বার্ডেনটা সেটা রিমুভ করে দিচ্ছে, যে ওয়েবসাইটের মধ্যে ফাইলগুলো ডিরেক্টলি আপলোড হচ্ছে না, সেগুলো হচ্ছে সিডিএন এর মধ্যে আপলোড হচ্ছে, এবং সিডিএন সেটাকে চেক করে দেখতেছে যে ওয়েব ফাইলগুলোর অ্যাকচুয়াল ফাইল ঠিক আছে কিনা। সেকেন্ডটা হচ্ছে এনশিওর আপলোডেড ফাইল ক্যান নট বি এক্সিকিউটেড, মানে হচ্ছে যারা কিভাবে বলছে আমি যেখানে শুধুমাত্র ইমেজ ফাইল দিব, ইমেজ ফাইল তো আমার এক্সিকিউটেবল কোনো পারমিশন দেওয়া দরকার নাই, সো আমরা ওই ফোল্ডারটাকে হচ্ছে এক্সিকিউটেবল পারমিশন দিব না, শুধুমাত্র আপলোড পারমিশন দিয়ে রাখবো। এক্সিকিউটেবল পারমিশন থাকলে সেটা আবার ঝামেলা হয়ে যাবে। যে সফটওয়্যার গুলো একদম ইনস্টল করা দরকারই নেই সেগুলো আর কি ইনস্টল করবো না। কন্টেন্ট অফ আপলোডেড ফাইল, যেমন একটা ইমেজ ফাইল, সেখানে শুধু কি থাকবে, বিট থাকবে, বিট ফাইল, বিট গুলো ঠিক অনলি কি ইমেজ ইমেজ ফরম্যাটের কিনা সেইগুলো দেখতে হবে, মানে ফাইলের ভিতরে গুলো আর কি রিড করে দেখবে যে ফাইলটা অ্যাকচুয়ালি কি ধরনের ফাইল আপলোড করছে। তারপর হলো রান অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা যে ফাইলগুলোকে আপলোড করব সেগুলোকে অন্য আরেকটা ডাইরেক্টরিতে রাখবো, যেখানটাতে আমাদের মেইল ওয়েবসাইটের কন্টেন্ট গুলো থাকবে সেখানে রাখবো না। এভাবে হচ্ছে আর কি আমরা ফাইল আপলোড vulnerability-টাকে মিটিগেট করতে পারি। তারপর আরো এখানে আছে যে ফাইলের নামটাকে আমরা রিনেম করে দিব। এই তো, হোয়াট ইজ পিডিও? পিডিওটা মানে হচ্ছে পিএইচপি ডাটা অবজেক্ট। PDO object is the class that connects to the database and allows you to interact with it, মানে আমাদের যে ডাটাবেস আছে সেটার সাথে কানেক্ট করে এবং সেটার সাথে ইন্টারেক্ট করতে সাহায্য করে। যেমন প্রত্যেকটা যে ডাটাবেস টাইপ আছে, মাইএসকিউএল, তারপরে আরো যেগুলো আছে, মারিয়া ডিবি, সবারই হচ্ছে আলাদা আলাদা ড্রাইভার থাকে। যেমন এখানে দেখো, এখানে হচ্ছে ক্রিডেন্সিয়ালস গুলো কি করে দিচ্ছে, যে ডিবি ইউজার পাসওয়ার্ড ভাবে দিয়ে আর কি কানেক্ট করছে। এই যে কানেকশন, এই যে একটা কোশ্চেন আছে এখানে দেখো, এখানে দিছে যে সাপোজ ইউ ওয়ান্ট টু অ্যাক্সেস এ রিমোট ডাটাবেস সার্ভার উইথ দ্য ফলোইং ইনফরমেশন, এই যে সার্ভারের অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড আর ইউজার ডিবি, আমরা এটাই ছিলাম। তো হোয়াট ইজ পিডিও? পিডিও মিনস পিএইচপি data object that is a class that connects the database and allows to interact with it. It allows to work with different database systems so that you are not tied to MySQL only. মানে ডিফারেন্ট ডাটাবেসের সাথে কানেকশন করার অ্যালাউ করে আর কি। এই যে config/app.json এই ফাইলটার মধ্যে থাকে
লিখলাম, তারপরে এরপর বলছে যে ডিস্টিংগুইশ বিটুইন কোয়েরি অ্যান্ড ইএক্সইসি মেথড। আচ্ছা, কোয়েরি অ্যান্ড ইএক্সইসি, কোয়েরি যে মেথডটা, সেই কোয়েরি মেথডটা মূলত করে কি, ডাটাকে রিট্রিভ ডাটা ফ্রম ইয়োর ডাটাবেস। যেমন এখানেতে দেখা যাচ্ছে কি যে রোজ সমানের মধ্যে ডাটাবেস থেকে কোয়েরি করছে সিলেক্ট অল ফ্রম বুকস অর্ডার বাই টাইটেল, মানে টাইটেল অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে সবগুলো বইকে আর কি নিয়ে রোজের মধ্যে রাখছে। মানে রোর মধ্যে এখন কি আছে, অ্যারে অফ অফ দা রোজ, ঠিক আছে। এবার হচ্ছে ফর ইচ রোজ অ্যাজ রো, মানে প্রত্যেক ভিতর যে রোজ গুলো আছে, মানে প্রত্যেকটা অ্যারের ভ্যালু গুলোকে আমরা ভার ডাম্প করে করে ভেরিয়েবল ভ্যালু গুলোকে এখানে প্রিন্ট করছি। তো এই যে কোয়েরিটা করা হলো, এটাকে বলা হয় হচ্ছে কোয়েরি, যেখানে হচ্ছে সিলেক্ট করে আনতেছে, মানে জাস্ট হচ্ছে ভিউ করার জন্য যে কন্টেন্ট গুলো কি কি আছে সেগুলোকে দেখার জন্য রিট্রিভ ডাটা। আর যেটা ইএক্সইসি মানে এক্সিকিউট, সেটা হচ্ছে পোস্ট করার জন্য। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এখানে কোয়েরি, এখানে তিনটা অ্যারো সাইন দিয়ে তারপর হলো এসকিউএল দিচ্ছে। এসকিউএল না দিয়েও আমরা এখানে যে অন্য কিছুও দিতে পারি। এটা জাস্ট হচ্ছে বোঝানোর জন্য যে আমাদের এখানে আর কি কোয়েরিটা শুরু হয়েছে এবং এখানে কোয়েরিটা শেষ হয়েছে। এবং এখানেতে দেখো, এখানে কি করছি, ইনসার্ট, তারপর হচ্ছে ভ্যালু, ইনসার্ট ইনটু বুক, এখানে কলাম গুলার নাম, যে কোন কলামে কোন ভ্যালুটা যাবে সেই ভ্যালু গুলো এখানে লিখে দিয়েছে। এবং তারপরে রেজাল্ট, যে এই যে পার্টটুকু, এই পার্টটুকুকে বলা হয়, এটুকু হচ্ছে কোয়েরি, এবং আমরা এইটাকে এক্সিকিউট করব, মানে আমরা হচ্ছে আমাদের যে ডেটাবেসটা আছে সেটার মধ্যে ডাটাকে ইনসার্ট করব। মানে ইএক্সইসি যে কোয়েরিটা, সেটা হচ্ছে কি করে, সেটা হচ্ছে ডাটাবেসের ভিতরে ইনসার্ট করার জন্য। এবং কোয়েরি যেটা ডাইরেক্ট যে কোয়েরি ডাটা ডিবি অ্যারো দিয়ে কোয়েরি, এটা করে কি জন্য, এটা করা হচ্ছে তার ভ্যালুকে রিট্রিভ করার জন্য। ওকে। আর ইনসার্ট করার জন্য হচ্ছে ইএক্সইসি। তো একটা জিনিস এখানে বলা দরকার, সেটা হচ্ছে ইএক্সইসি সবসময় কি রিটার্ন করবে, বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, যে ইদার ট্রু অর ফলস। যেমন যদি আমরা এই কোয়েরিটা ফার্স্ট টাইম রান করি, তখন এটা কিন্তু ট্রু প্রিন্ট করবে, কারণ এই নামে আর এই আইএসবিএন এ কোনো বই নেই। এবং এর পরে যখন আবার আমরা এই কোয়েরিটাকে আবার এক্সিকিউট করব, তখন হচ্ছে আইএসবিএন নাম্বার যেহেতু সবসময় ইউনিক হবে, আমরা ডাটাবেজের মধ্যে এটাকে ইউনিক বলে দিয়েবো। এই কারণে হচ্ছে এই পরের বারে হচ্ছে এই কোয়েরি এটা হচ্ছে এক্সিকিউট হবে না, তখন এটা ভার্ড টার্ম করলে এটা ফলস রিটার্ন করবে। এবং আমরা এখানে যে উপরে যে ডিরেক্ট কোয়েরিটা দেখলাম, সেই কোয়েরিটার মধ্যে কি করেছিল, কোয়েরিটার মধ্যে একটা রো ভ্যালু, মানে অল দ্য বুকস নিয়ে আসছিল, তাই না। এখানে অ্যারে রিটার্ন করছে, যেটার মধ্যে সবগুলো বইয়ের নাম, তারপরে এখানে যে যে ভেরিয়েবল গুলো আছে আইএসবিএন, এই যে যেমন এখানে দেখো অ্যারে দিচ্ছে, এখানে প্রথমে আইডি, আইএসবিএন, টাইটেল, অথর, স্টক, প্রাইস, এই সবগুলো ভ্যালু প্রিন্ট করছে। তো এটা হচ্ছে একটা কোয়েরি কমান্ডের এক্সিকিউটিভ, যে ডিবি একটা হাই ডট হাইফেন অ্যারো সাইন দিয়ে কোয়েরি ডেটা সাইন। আর এখানেতে এটা হচ্ছে এক্সিকিউশনের ইএক্সি সময় ইনসার্ট করার জন্য। এবং হলো এটা আমরা করি কি করে, ডিবি তারপরে কি এখানে ইএক্সইসি লিখি। তো এটা হলো গিয়ে কিসের জন্য বললাম আমরা, পিডিওর কোয়েরি আর ইএক্সইসি মেথড। তো পরেরটাতে বলছে যে হোয়াট ইজ এ কুকি, হাউ ইউ ক্যান অ্যাক্সেস দ্য কুকি ইন পিএইচপি। একটা ব্রাউজারের মধ্যে একটা ইউজার যে লগড ইন আছে নাকি হচ্ছে আহ হলো ব্রাউজারটা কি করে রিমেম্বার করবে যে ইউজারটা এখানে আছে কি নাই, এইটা যেখানটাতে স্টোর করে সেটাকে বলা হয়, যেটা যেটা কি ডিটারমাইন করা সেটাকে বলে হচ্ছে কুকি। What we want the browser to remember some data like whether you are logged in or not to your web application, your basic information and so on. তখন হচ্ছে কুকিজটা ইউজ করে। কুকিটা অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্ট সাইডের মধ্যে স্টোর থাকে এবং সেন্ড টু দ্য সার্ভার when it makes a request in the header। মানে যখন আমরা ওয়েবসাইট, একটা যে কোনো একটা ওয়েবসাইটে আমরা সার্চ আর কি ইন্টারঅ্যাক্ট করছি লগ ইন করার পরে, তখন ওখানে একটা কুকি ভ্যালু দেয়, একটা ডেফিনিট কুকি ভ্যালু থাকে। এবং সেই কুকি ভ্যালুটাকে হলো আর কি ইউজ করা হয় যে আমার মাইক্রোসফট 360 অ্যাকাউন্টে লগড ইন আছি,
এবং এখনো দেখো আমি এখানে কোনো কাজ করি না, আমি জাস্ট এখানে লগ ইন অবস্থাতে আছি। এখন যদি আমি এখানটাতে কোনো একটা ফাইল ক্রিয়েট করে নিই, এখানে জিনিস দেখতে পাচ্ছ যে এখানেতে অনেকগুলা কি কুকিজ নেম দেওয়া আছে এবং এখানটাতে ভ্যালু দেওয়া, এই যে এভাবে একটু দেখায়, এই যে এখানে অনেকগুলো ভ্যালু দেওয়া, অনেকগুলো কুকি নেম, অনেকগুলো ভ্যালু দেওয়া আছে। তো এইখানটাতে এই যে কুকিজ, এই যে কুকিজের আন্ডারে, এখানে কুকিজের আন্ডারে এই ভ্যালু গুলো দেওয়া আছে। তো এই কুকি গুলো করে কি, আমি সাপোজ ধরো যে এখানে এগুলোর এক্সপায়ারেশন ডেট আছে যে 24-এ 25-এ, মানে এই কুকি গুলো কবে এক্সপায়ার হবে সেটা বোঝাচ্ছে। আমি এখানে একটা ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করলাম, আচ্ছা আমার এখানে স্টোরেজ নাই, মানে এখানে ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করলাম, এই ফাইলটারে যে হচ্ছে আমি এখান থেকে কি ডিলিট করব বা কিছু করলে, এখানে হলো এই কুকি ভ্যালুসটা সেখানে আর কি, এইখানে যে কুকি ভ্যালুটা আছে এই কুকি ভ্যালুটা হেডারের সাথে হলো এই মাইক্রোসফটের যে সার্ভারটা আছে সেখানে যাবে, যে আমি মনে করো এখানে ফাইলটা দিয়ে হাইড করে দিতে আর কি করছি। তো এখানে এখানে এটা ক্লিক করাতে এখানটাতে অবশ্যই কোনো একটা আর কি কমান্ড গেছে, সেই আর কি কি বলে এটা, হেডার গেছে, সেই হেডারের সাথে সাথে ওই কুকিটার কাছে যে এটা এখন এখান দিয়ে হাইড করা হয়েছে। তো এই ছিল কুকির কাহিনী। আর এখানে কুকিটার যে ভ্যালিড নেম থাকছে, যেমন ওখানে আমরা বেশ কয়েকটা, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা কুকির জন্য এক একটা করে ভ্যালিড নেম দেওয়া ছিল আর কি। এখানে ওই এই এম ইউ আইডি, এটা এমএসপি পাথ, এগুলো এক একটা হচ্ছে ভ্যালিড আইডি নাম, এবং তাদের প্রত্যেকটা একটা ভ্যালু আছে এবং তাদের এক্সপায়ারেশন কখন হবে, মানে সেশনটা টাইম স্ট্যাম্প দিয়ে রাখা। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট যে সেটা কবে এক্সপায়ার হবে, যে টাইমটা বলে দেওয়া, সেটাকে বলা হচ্ছে টাইম স্ট্যাম্প। যদি যেটা না থাকে তাহলে হচ্ছে আমি ওয়েবসাইটে ক্রস করলে অটোমেটিক্যালি কুকিটা ডিলিট হয়ে যাবে। আর যদি টাইম স্ট্যাম্প দিয়ে থাকে, যেমন এখানে 25 সাল 24 সাল, ওই সময় পরে হলো গিয়ে এই কুকিটাকে হলো আর কি ডিলিট করে ফেলবে আমার এই ওয়েব ব্রাউজারটা, আর না হলে থাকবে। And then how can you access the cookie in PHP? তো কুকি অ্যাক্সেস করার কিছু ফাংশন আছে, যেমন এখানে ডলার দিয়ে আন্ডারস্কোর দিয়ে কুকি বলে একটা আর কি ভেরিয়েবল আছে। To read cookies that the client sent to us, we just need to access the array $_cookie. ডলার দিয়ে হচ্ছে পিএইচপি তে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় এবং আন্ডারস্কোর কুকি হচ্ছে এই অ্যারেটার নাম, যেটার মধ্যে হচ্ছে কুকির যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে দেওয়া থাকে। সো এখানে if it works as the other two arrays, so the keys of the array will with the name of the cookie and the value of the array will be উপরে উঠায় না, উইল বি দেয়ার ভ্যালুস, মানে ফার্স্টে কি থাকতেছে, মানে কুকিটার নেম এবং তারপর হচ্ছে সেটা ভ্যালুটা থাকছে। আমি আরেকটা ওয়েবসাইট দেখাই, এটা একটা ওয়েবসাইট, এখানে হচ্ছে একটা বই সেল করে। সো যখন হচ্ছে আমি বাই নাওতে ক্লিক করবো, সাথে সাথে এখানে কিন্তু একটা কুকি চলে আসছে, সেটা হচ্ছে এই বইটার আইডি। এখন আমি আরেকটা বই অ্যাড করব, তাহলে আমি এখানে যখনই অ্যাড টু কার্ট দিব তখনই হচ্ছে ওই বইটার আইডিটাও এখানটাতে চলে আসছে। তাহলে কুকি আর মানে যে কুকি ভ্যালুটা এবং হচ্ছে যে সেশনটা কখন এক্সপায়ার হবে, এই সেশনের মধ্যে এখানে থাকা সমস্যাতে থাকবে আর ওখান থেকে বের হলেই এক্সপায়ার হয়ে যাবে। তো যে প্রসিড টু চেক আউট দিলে এখান থেকে কিন্তু এখনো কুকি রয়ে যেতেছে, এবং ওই আরেকটা বইও চলে আসে যে প্রসিড টু চেক আউট দিলে এই যে পিআইডি আর হচ্ছে পিআইডি, এই দুটো পিআইডি হচ্ছে গিয়ে এই দুটো বইয়ের জন্য আর কি কুকি ভ্যালু, এবং এই যে একটা ইউনিক ভ্যালু দেওয়া, এটা হচ্ছে পিএইচপি এস আইডি। তো এটা হচ্ছে আরেকটা কুকির এক্সাম্পল। আমরা কুকিগুলোকে দেখতে পারি কি করে, কুকিগুলোকে দেখতে পারি হচ্ছে $_কুকি যে অ্যারেটা আছে সেটার ভিতরে পাবো, এবং আমরা কুকি সেট করতে পারি, এই যে সেট কুকি দিয়ে একটা ভ্যালু আছে, অথবা এখানে আরেকটা কি জানি একটা ছিল যে কুকিগুলোকে হলো কাস্ট র্যান্ডমাইজ করে দিতে হয়, যাতে কিনা আরো আরো সিকিউর একটা সিস্টেম থাকে, সেম ভ্যালু না থাকে। এটা হচ্ছে what is the front end of a web application and what technologies are commonly used to develop it. আচ্ছা, তো ফ্রন্ট এন্ড অফ a web application যেটা কিনা মার্কআপ করে, স্ট্যান্ডার্ড মার্কআপ, তারপরে সিএসএস টা হচ্ছে এই এইচটিএমএল টা কি করে থাকবে, মানে ওর যে ক্যারেক্টারিস্টিক্স কি করে, যে কালার ফন্ট লেআউট এগুলা। তারপর জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি ডাইনামিক বিহেভিয়ার অফ দা ওয়েবসাইট, রেসপন্সিভনেস বাড়ানোর জন্য ফর্মস অ্যানিমেশন ইউজার ট্রিটমেন্ট ফাংশন, এগুলো ফ্রন্ট এন্ড।
আরো টেকনোলজি আছে ফ্রেমওয়ার্কস এন্ড লাইব্রেরিজ। ফ্রেমওয়ার্কস কি আছে? রিয়াক্ট আছে, অ্যাঙ্গুলার, Vue.js আছে। এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেগুলো হচ্ছে এগুলোর উপর, এটার উপর বেস করে আরো এই ফ্রেমওয়ার্কের উপর বসায় বসায় আমরা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করছি। তারপর আছে হচ্ছে প্রিপ্রসেসর টুল অ্যান্ড টুলস, যেমন SaaS, এটা হচ্ছে CSS প্রিপ্রসেসর, যেটা কিনা অ্যাডিশনাল ফাংশনালিটি লাইক ভেরিয়েবলস, নেস্টেড রুলস এগুলো দেয়। তারপর ওয়েব প্যাক, এই টপিক এগুলোই হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আর কি থাকে, যে ফ্রন্ট এন্ড হোয়াট ইজ দ্য ফ্রন্ট এন্ড অফ ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে কিনা একটা ওয়েবসাইটের ফ্রন্ট আর কি কিসে ভিউ করতেছে, যে ওয়েব অ্যাপ্লিকেশন রিফার্স দ্য পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন দ্যাট ইউজার্স ইন্টারেক্ট উইথ ডাইরেক্টলি, মানে আমরা যারা ইউজারের ডাইরেক্টলি ইন্টারেক্ট করছি সেগুলোকে বলছি আমরা ফ্রন্ট এন্ড। Everything that user experience visually, such as layout, design, text, button, image, other elements, and web pages. The front end is responsible for user experience and user interference. হ্যাঁ, আচ্ছা, এরপর কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রেস্ট এপিআই? রেস্ট এপিআই এর ফুল ফর্ম, এপিআই জিনিসটা কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার এপিআই। এটা হলো একটা একটা সেট অফ রুলস, কমন স্ট্যান্ডার্ড ফর বিল্ডিং ওয়েব পেজেস। হ্যাঁ, মানে আমরা যে ওয়েবসাইট গুলো বিল্ড করছি এখানটাতে এক কথায় সেট অফ কমন রুলস ফর বিল্ডিং ওয়েব পেজেস। ইট ইউজেস দ্য এইচটিটিপি অ্যাজ দ্য প্রোটোকল টু কমিউনিকেট উইথ দেম, মানে আমাদের যে ক্লায়েন্ট সাইড এবং একটা সার্ভার, সেই সার্ভার এবং ক্লায়েন্ট সাইডের মধ্যে আমাদের ওয়েবসাইট, যেটা ওয়েবসাইটে যে ভ্যালু গুলো দেওয়া থাকছে, যেমন এইচটিটিপি স্ল্যাশ প্রোডাক্টস, তারপরে এইচটিটিপি দিয়ে হলো amazon.com/product, তারপরে হচ্ছে আম, আমরা এখানটাতে যে পাস কি বলে রিকোয়েস্টটা পাস করছি, সেই রিকোয়েস্টের রেসপন্স আকারে আমরা একটা রেসপন্স, মানে রিকোয়েস্টটা সার্ভারে যেটা পাঠাচ্ছি সেটা একটা রেসপন্স পাচ্ছি। সেটা ফার্স্ট যে লাইনটা থাকে সেই ফার্স্ট লাইনটার মধ্যে হলো কিছু কোড থাকে, যেমন হচ্ছে 200 মানে হচ্ছে রেসপন্স ওকে, কি বলে এখানে আছে, আমরা এখন দেখবো। তো এখানে যে রিকোয়েস্ট করছি আর রেসপন্স পাচ্ছি, এইটার যে একটা কিছু রুলস আছে, যেমন হচ্ছে এটা সবসময় হচ্ছে স্টেটলেস হতে হবে, মানে আমাদের প্রত্যেকটা যে এখান যে সার্ভার ক্লায়েন্ট থেকে সার্ভারে যে রিকোয়েস্ট গুলো আছে সেগুলো স্টেটলেস হতে হবে, মানে একটা রিকোয়েস্ট রেসপন্সের যে কাপল সেটা অন্যটা থেকে ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হতে পারবে না। তারপরে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, মানে এই পাশে ক্লায়েন্ট, এই পাশে সার্ভার, ক্লায়েন্ট থেকে সার্ভারে রিকোয়েস্ট যাবে, সার্ভার সেটা রেসপন্স করে পাঠাবে। হ্যাঁ, তারপর ইউনিফর্ম ইন্টারফেস, মানে হচ্ছে আমাদের এইচটিটিপি মেথডস গুলো ইউজ করতে হবে। এইচটিটিপি মেথডস গুলো কি কি? গেট, পোস্ট, পুট, ডিলিট। তো এখানে আমি যে ইসের কথা বলছিলাম, গেট গেট জিনিস, এখানে এটার যে রেস্ট মানে অ্যান্সারটা এভাবে দিতে হবে যে রেস্ট এপিআইটা হচ্ছে একটা সেট অফ কমন স্ট্যান্ডার্ড, যেটা কিনা ওয়েব পেজ বানাতে সাহায্য করে। এটা হলো এইচটিপি মেথড গুলাকে আর কি ইউজ করে কমিউনিকেশনের জন্য। এটা হচ্ছে রেস্টলেস, কি বলে স্টেটলেস স্টেটলেস এবং হচ্ছে এটার মধ্যে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার থাকবে। আর আমরা এখানে চারটা মূলত আর কি, এখানে আটটা ডিফারেন্ট কিন্তু চারটা আর কি ইউজ করা হয়। গেট, তারপর হচ্ছে পোস্ট, পুট অ্যান্ড হলো ডিলিট। তো গেটটা যেটা, সেটা হচ্ছে কোনো সার্ভার থেকে কোনো কিছু রেসপন্স হিসেবে আউটপুট পাওয়ার জন্য, মানে ভ্যালু মানে ডিসপ্লে করার জন্য ওয়েব ব্রাউজারের মধ্যে। পোস্ট হচ্ছে কোনো ইনপুট সার্ভারে দেওয়ার জন্য, লাইক পোস্টিং, আমরা যেমন পোস্ট করি সেটাও আর কি বলতেছে, অ্যাড করা। আর পুট হলো আপডেট করা, অ্যাড অর আপডেট। এখানে একটা বইয়ের এক্সাম্পল দেওয়া আছে, বই অ্যাড করা অথবা বইয়ের ভ্যালু কোনো কিছু আপডেট করা। তারপর হলো ডিলিট, মানে তো আমরা বুঝি যে ডিলিট করতেছে। তো এটা দেখো ক্রুড অপারেশন। গেট মানে হলো গেট মানে হচ্ছে রিড, তারপর হচ্ছে পোস্ট মানে হলো ক্রিয়েট করা, মানে তারপরে এখানে রিড, তারপর পুট মানে হচ্ছে আপডেট করা, আর ডিলিট মানে তো ডিলিট। তো CRUD ক্রুড অপারেশন করছে আর কি।
তো এখানটাতে যে কোড গুলোর কথা বলছিলাম, যেমন 2x 200 মানে হচ্ছে ওকে, তারপর 3x মানে 3 এর ঘরে গুলো আছে যেগুলো হচ্ছে রিডাইরেকশনের এরর, 4 এগুলো হচ্ছে ক্লায়েন্ট এরর মানে রিকোয়েস্ট ঠিক মতো যায় নাই, 5 এর গুলো হচ্ছে সার্ভার এরর। হ্যাঁ, তো রেস্ট এপিআই মূলত ইউজ করা হয় সব ওয়েবসাইটে জেনেরিক ভাবেই। এখন এই রেস্ট এপিআই যে রুলস গুলো সেগুলো ইউজ করে তারপর হচ্ছে ক্রিয়েট করে। এটার কারণ হচ্ছে এটা হলো অনেক ভালোভাবে আর কি পপুলারিটি পাইছে বিকজ অফ ইটস ইফেক্টিভনেস। কারণ সাপোজ ধরো আমরা হলো একটা ওয়েবসাইট থেকে সবগুলো প্রোডাক্ট রিট্রিভ করব, এখানে আমরা এইখানটাতে স্ল্যাশ দিয়ে হচ্ছে মনে করো amazon.com স্ল্যাশ দিয়ে প্রোডাক্টস, আমরা প্রোডাক্টস, আমি জাস্ট এমনি বলছি প্রোডাক্টস এর আন্ডারে হচ্ছে প্রোডাক্টসটা হচ্ছে একটা কি একটা নাউন ইউজ করা, এবং এই নাউনের আন্ডার এই নাউন ওয়ার্ডটার সবগুলা প্রোডাক্ট দেখবো, গেট অল প্রোডাক্টস না, বরং আমরা শুধু প্রোডাক্টস বলেই সবগুলো প্রোডাক্টস কে দেখবো। তো এখানটাতে না প্রোডাক্টসটাও কি করছে আর হলো কি আমরা কোন জিনিসটা যাচ্ছে সেটা ভাই। আর এখানটাতে আমরা এই যে রিকোয়েস্ট পাঠাবো সেটার সামনে একটা একটা লিখে দিব যে পোস্ট। পোস্ট দিলে হচ্ছে পোস্ট দিয়ে প্রোডাক্ট দিয়ে কিছু একটা মনে করো কোয়েরি ভিতরে কোনো ডাটা ফাটা পাঠাচ্ছি, তো কোশ্চেন মার্কের এখানে থাকবে, তো এটা হচ্ছে পোস্টের জন্য। তারপর হচ্ছে গেট দিলে হলো সব রিকোয়েস্টের রেসপন্স আকারে আসবে। তারপর হচ্ছে এখানটাতে হলো এই কোডটা পাঠাবে, ফার্স্ট লাইনে হচ্ছে কোডটা এটা পাঠাবে যে আমাদের রিকোয়েস্টটা আর কি একসেপ্ট হয়েছে কি হয় না, সেই রিকোয়েস্টের রেসপন্স ফার্স্ট লাইনে। দেন হলো রিকোয়েস্ট পাঠানোর সময় অনেক যে যে ফরম্যাটে হচ্ছে সার্ভার ডাটা একসেপ্ট করে সেটাকে বলা হয় জেসন ফরম্যাটে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন লেখা থাকে। তো এই হচ্ছে টুকিটাকি জিনিস যেগুলো হচ্ছে রেসিপি এর জন্য আর কি লিখলেই হবে। এবং রেসিপি এর মধ্যে আদার অপশন আছে হচ্ছে গ্রাফ কিউএল, তারপর জিআরপিসি। হ্যাঁ, তবে আপাতত রেসিপি এটা ভালো মতো বুঝলেই হচ্ছে। রেসিপি একটা ভিডিও আছে ভালো, আমি এটা হচ্ছে দুটো ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপর হচ্ছে ডিসকাস দ্য রোল অফ ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ইন বিল্ডিং ওয়েব অ্যাপ্লিকেশন। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং আর জাভাস্ক্রিপ্ট আর কি ল্যাঙ্গুয়েজটা আর কি ইউজ করা হয়। ক্লায়েন্ট সাইডের যে ডাইনামিক ইউজিং ফিচার্স গুলো আছে, ডাইনামিক ইউজার ইন্টারাকশন উইদাউট রিফ্রেশিং দ্য হোল পেজ, ইন্টারাপ্টিং দ্য ইউজার এক্সপিরিয়েন্স রিকোয়ার interrupting the user experience requires client-side JavaScript to manage lots of state in memory. Several frameworks have been developed in JavaScript এর ইয়েছে অ্যাঙ্গুলার আছে, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল ডোম বেসড। তো এটার একটা উত্তর মেবি আমি লিখেছি এখানে, যে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিংটা রেফার করছে যে কোড রান ইন দ্য ইউজার্স ব্রাউজার, মানে আমাদের মানে ডাইরেক্ট ওয়েব ব্রাউজারের মধ্যে যে আর কি স্ক্রিপ্টটা রান করছে। এটা হলো ইন্টারেক্টিভিটি এন্ড পারফরমেন্সের জন্য ভালো। ইন্টারেক্টিভিটি হচ্ছে ডাইনামিক ইন্টারাকশন, পেজ হচ্ছে প্রিলোড করছে, পুরো পেজটা হচ্ছে ডাইনামিক্যালি আপডেট করে নিচ্ছে কোনো স্পেসিফিক পার্টকে। তারপর হলো এটা হলো ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, অ্যাপ্লিকেশন প্ল্যান প্রোভাইড আ স্মুদার অ্যান্ড রেসপন্সিভ এক্সপিরিয়েন্স। তারপর রিডিউস সার্ভার লোড, সার্ভারের লোড কমায় আনছে। অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন, client side scripting particularly uses AJAX, asynchronous JavaScript and XML, allow for asynchronous communication with the server. This means that part of the web browser can be updated without refreshing the entire page. AJAX use করা। তারপরে 21 সালের এক্সপ্লেইন ডিফাইন কম্পোজার। কম্পোজার মেবি আমি দেখিয়েছি, কম্পোজারটা কি ডিপেন্ডেন্সি ম্যানেজার হিসেবে কাজ করে একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেটা আমরা ক্রিয়েট করছি সেটার মধ্যে। এক্সপ্লেইন ইম্পর্টেন্ট ডাইরেক্টরিজ ইউজড ইন কমন লারাভেল অ্যাপ্লিকেশন। তো এখানে বলছে ডাইরেক্টরিজ, ইম্পর্টেন্ট ডাইরেক্টরিজ যেগুলো লারাভেল অ্যাপ্লিকেশনে আছে, তো সেগুলো হচ্ছে স্ল্যাশ অ্যাপের মধ্যে কনসোল এক্সেপশন এইচটিটিপি। অ্যাপের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে কনসোলটা হচ্ছে কাস্টম আর্টিসান কমান্ডের জন্য, এক্সেপশন হ্যান্ডেল এক্সেপশন, এইচটিটিপি হলো ওই যে কন্ট্রোলার মিডলওয়্যার এগুলা, আর রিকোয়েস্ট এই তিনটা থাকছে। তারপর হলো মডেল প্রোভাইডার, মডেল হচ্ছে ওই যে
এলোকুয়েট মডেল গুলা, তারপর হলো বুটস্ট্র্যাপের আন্ডারে ক্যাশ কনফিগারেশনের জন্য কনফিগ, তারপর ডাটাবেজের জন্য ফ্যাক্টরিজ মাইগ্রেশন সিডার, দেন হচ্ছে রিসোর্সের ভিতরে আছে ভিউজ ল্যাঙ্গুয়েজ অ্যাসেট। আমি যদি অন করে দেখি এটা, এই যে অ্যাপের ভিতরে কি কি আছে, কনসোল এক্সেপশন এইচটিটিপি, তারপর হচ্ছে ডাটাবেজের মধ্যে আছে যে ফ্যাক্টরিজ মাইগ্রেশন সিডার, পাবলিকের ভিতরে থাকছে পাবলিকের যে ফাইলগুলো আছে আর কি ফ্রন্টের, তারপর হলো রাউটস, রিসোর্সেস এর মধ্যে যে সিএসএস জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আর ভিউজ। এই সেই ভিউজ এর মধ্যে হচ্ছে ওই যে এক একটা যে স্ল্যাশ এমপ্লয়িজ এর জন্য যে যে ভিউ গুলো সেগুলো এখানটাতে যে এই কয়টা, তারপর হলো এখানটাতে আরো ইম্পর্টেন্ট আছে হলো এই অ্যাপের ভিতরে এই এইচটির ভিতরে এই কন্ট্রোলারটা মূলত কি করছে, যে এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে এমপ্লয়ি গুলাকে অপারেট করার জন্য যে এমপ্লয়ি যে স্ল্যাশ এমপ্লয়ি দিচ্ছে, যেখানটাতে যে ভিউটার এখানে যে নামটা আমরা দিয়েছি এই যে দেখো ক্রিয়েট, এটা হচ্ছে ক্রিয়েটের জন্য, এই যে ওয়েব, এই যে রাউটস, এখানে রাউটস দেখা যাচ্ছে কি যে স্ল্যাশ এমপ্লয়িজ এর ভিতরে এমপ্লয়িজ এর জন্য যে কন্ট্রোলারটা সেটা এখানে সব কাজ করবে। স্ল্যাশ হ্যালো এখানে এমনি দিছি জাস্ট এমনি, যে হ্যালো হলে এখানে যে এইটা লেখাটা রিটার্ন করবে, এটা কোনো কন্ট্রোলারের সাথে কানেক্টেড না। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে, তো এটা যেরকম একটা এক্সাম্পল যেখানে হলো এখানে সবগুলো আর কি দেখা আর কি হলো যে মডেল গুলা সব আহ, এইগুলো আর কি লিখতে বলছে। এক্সপ্লেন ইম্পর্টেন্ট ডাইরেক্টরিজ ইউজড ইন এ কমন লাভেল অ্যাপ্লিকেশন, তাহলে ইম্পর্টেন্ট ডাইরেক্টরিজ কি কি এইগুলাই, যে স্ল্যাশ কন্ট্রোল স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ কন্ট্রোল গুলা, তারপর এখানটাতে কন্ট্রোল গুলা থাকতেছে, মানে কন্ট্রোলের যে কোড গুলো সেগুলা, যে যে ফাংশন গুলো আর কি অ্যাপ্লাই করা হবে এই ভিউ এর জন্য, তা ভিউ গুলো কোথায় আছে, ভিউ গুলা দেখা যায় হচ্ছে এই যে রিসোর্সের আন্ডারে ভিউজ গুলা। হ্যাঁ, তারপর রাউট ইম্পর্টেন্ট, কারণ রাউটস দিয়ে হচ্ছে এখানটাতে এই যে রাউটস এর এখানটাতে আমরা রাউট গুলা বলে দিচ্ছি। দেন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট আছে ডাটাবেজের গুলা, যে ইনিশিয়ালি যখন আমার ডাটাবেজ ক্রিয়েট করব তখন তো ডাটাবেজের ডাটাগুলো আমাদের কাছে থাকবে না, এই জন্য হচ্ছে আমরা ডাটাবেজের স্ট্রাকচারটা স্কিমা যেটা, যে এখানটাতে হচ্ছে ডাটাবেজের যে স্কিমাটা, যে ডাটাবেজের কি কি থাকবে সেই এখানে লেখা থাকতেছে। তো এটা একটা ইম্পর্টেন্ট ডাইরেক্টরি। হুম, এগুলো বললেই হচ্ছে। ওকে, এর পরের কোশ্চেনে যাই। বলেছে যে হোয়াট আর দ্য নেমড রাউটস ইন লারাভেল, নেমড রাউটস ঠিক মতো আর কি বুঝি নাই, যে নেমড রাউট বলতে কি রাউটের নাম দিচ্ছি তাই, যে particularly useful for generating URLs for redirects for a specific route without hard coding the URL। আচ্ছা, এটা একটু দেখা লাগবে। হ্যাঁ, নেমড রাউট জিনিসটা, how does SPL autoloader register allow for more flexibility and customization in autoloading code than underscore autoload? আচ্ছা, এটার উত্তরটা হলো বইয়েই আছে। অটোলোডার ক্লাসটার মূল কাজ হলো যখনই আমরা কোনো প্রোগ্রামটার কি পিএইচপি, এটা হচ্ছে একটা পিএইচপি ফিচার that allows the program to search and load files automatically given some set of predefined rules, মানে এই ফাইলগুলোকে ওপেন করে রাখতে হবে যেটার কারণে আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা কাজ করবে। তো এটা আর কি ওই ওপেন গুলার কথা বলে আর কি ফাইলগুলার ভ্যালুগুলো এখানে বলে দিলে সেই ফাইলগুলো হচ্ছে ওপেন করবে। তো এইটা যেটা পারফর্ম করে সেটা হচ্ছে পিএইচপির অটোলোডার ফাংশনটা। এখন এই যে অটোলোড ফাংশনটা দিলে ডাইরেক্ট কি আসতেছে, যে আমরা হলো একবারই হলো এটাকে রান করতে পারছি। হ্যাঁ, if the autoloader can figure out which file that class is in, it will load it, then execute the program will continue as normal. If it does not, PHP will stop the execution. আর আরেকটা যেটার কথা বলা হচ্ছে যে আন্ডারস্কোর এসপিএল আন্ডারস্কোর অটোলোড, যেটা এসপিএল আন্ডারস্কোর অটোলোড আন্ডারস্কোর রেজিস্টার, এটা এটা হচ্ছে অটোলোডের থেকে সাথে যেরকম আছে সেরকম আরো অনেক বেশি কিছু আর একটু আরো হচ্ছে ফাংশনালিটি, যেমন এটা হলো ইউ ডিফাইন ইয়োর অটোলোডার ফাংশন উইথ আ ভ্যালিড নেম,
and then invoke the function spl underscore autoloader underscore register, sending the name of your autoloader as an argument. As you can't define two functions with the same name, you need এটা হচ্ছে main. You need a way to tell PHP to keep a list of possible implementations of the autoloader. You define your autoloader function with a valid name and then invoke the ফাংশন এসপিএল অটোলোডার, মানে এই যে এখানেতে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে এক একটা অটোলোডারের জন্য নেম দিয়ে দিচ্ছি এবং যেখানে যেখানে ওই ওই স্পেসিফিক অটোলোডার লাগবে সেখানে সেই অটোলোডারের আর কি সেই অটোলোডারটাকে আর কি কল করে নিচ্ছে। সে যদি অনেকগুলো লাগে তখন হচ্ছে এই এসপিএল অটোলোডার রেজিস্টারটা ইউজ করতে হয়, যে মাল্টিপল অটোলোডার ক্রিয়েট করে যেটা আর কি যেখানে দরকার সেখানে যে সেটা কল করে নেওয়া এই যে এসপিএল অটোলোড রেজিস্টারের মাধ্যমে। And then you define your autoloader function with a valid name and then invoke the function SPL autoloader, sending the name of the autoloader as an argument. You can call the function as many times as the different autoloaders you have in your code. মানে যতগুলো অটোলোডার সবগুলো আর কি তুমি ইউজ করতে পারবে, তার যতবার ইচ্ছে ততবার কল করতে পারবে। আর এখানে হচ্ছে জাস্ট অটোলোডারটা অনলি ওয়ান্স আর কি এক্সিকিউট হচ্ছে। দেন হচ্ছে what is trait in PHP and how is it different from a class or interface? Trait হচ্ছে trait হলো যেখানটাতে কিছু কিছু স্পেসিফিক কিছু রেকর্ড যেগুলো আমাদের রিইউজ করতে দরকার পড়বে, এখানটাতে কোনো ইনহেরিটিং এর কোনো কাজ নেই। এখানে ডিরেক্ট হচ্ছে এই যে কপি পেস্ট করতেছে কোড গুলাকে, আর হলো সেই ট্রেডটাকে ওখানে কল করছে। এখানে ট্রেড অ্যাজ abstract class or interface cannot be instantiated, ঠিক আছে। আর হলো they are just container of functionality that can be used from other classes. এখানে একটা থ্রেড এর এক্সাম্পল আছে যে থ্রেড ইউনিট দিয়ে কিছু ফাংশনস গুলো আছে, এখানে কোনো নেম স্পেস ইউজ করা observe that the namespace is not the same as usual since we are storing the code in a different file. আচ্ছা, এটা ডিফারেন্ট ফাইলের মধ্যে রাখছে এবং এটার নাম হচ্ছে ইউনিক দিচ্ছে, এই যে বুকস্টোর স্ল্যাশ ইউটিলস এইটার মধ্যে রাখছে এই ডাইরেক্টরিদের মধ্যে। এন্ড এটা হলো কোনো ইনস্ট্যান্সিয়েশন করতে লাগতেছে না, মানে ওটাকে আর কি এক্সটেন্ড করা যাবে না বা ইনহাইট করা লাগছে না। এটা হচ্ছে জাস্ট একটা অ্যাপ, এটা হচ্ছে জাস্ট একটা একটা ক্লাস, যেটা একটা ট্রেট আর কি, যেটার মধ্যে হলো কিছু কিছু আর কি ফাংশনস থাকবে বিভিন্ন ক্লাস থেকে যেগুলো হচ্ছে অন্য ক্লাসটা আর কি ইউজ করতে পারে সেটা। We include all the copy related to ID of a person. The getter setter কি আছে এখানে, তো এই যে set ID getter ID set ID থাকবে। setting method contents এগুলা, আর এই যে ডিরেক্ট হচ্ছে ইউজ ইউনিক, তাহলে হচ্ছে ওই ক্লাসটাকে হচ্ছে ডাইরেক্ট ইউজ করতেছে, এখানে কোনো ইনহেরিটেন্স এর কোনো ব্যাপার নাই আর কি, জাস্ট ওভাবে লিখে দিলে হয়ে যাচ্ছে। require and require once, আচ্ছা এই যে এখানে তাহলে ইনক্লুড ওয়ান্স এটাও একবার বলে ফেলবো না, বলি। তো এগুলো হচ্ছে একদম ফাইলের টপে, হ্যাঁ, যখন আমরা স্ক্রিপ্ট অ্যাড করি তখন এখানে রিকোয়ার্ড দিয়ে হচ্ছে ইন্ডেক্স এই যে রিকোয়ার্ড এটা মূলত করে কি যে আমরা এখানে যে ফাইলটা দিচ্ছি যে index.html, এই ফাইলটাকে অবশ্যই হলো আর কি ইনক্লুড করতে হবে, মানে আমাদের এই পেজটা লোড করার জন্য ওই ফাইলটা অবশ্যই লাগবে, যদি না হয় তাহলে হচ্ছে ইরর দিবে। আর ডাইরেক্ট ইনক্লুড যেটা রিকোয়ার না লিখে যদি আমরা এখানে শুধু ইনক্লুড লিখি, তাহলে এই ফাইলটা যদি মনে করো নাই কিন্তু তাও হচ্ছে তোমার ওয়েবসাইটটা চলবে আর কি, রান হবে, এক্সিকিউটেড হবে। আর হচ্ছে একটা ওয়ার্নিং দিয়ে দিবে, যে ওয়ার্নিং দিবে এবং তারপর পরের গুলো আর কি চলতে থাকবে। আর যদি এখানটাতে ডাইরেক্ট হলো রিকোয়ার দেওয়া থাকে তাহলে ফাইলটা না হওয়া পর্যন্ত না আসলে হচ্ছে এটা হলো ইরর দিবে। আর ইনক্লুড ওয়ান্স হচ্ছে একবারই ইনক্লুড করবে, পরে আর ইনক্লুড করবে না যখন ওই ওয়েব পেজটা ব্রাউজারে ওপেন করা হবে। আর রিকোয়ার ওয়ান্স মানে হচ্ছে একবারই ইনক্লুড হবে কিন্তু ওই যে সেম যদি ইনক্লুড না হয়ে থাকে তখন ইরর দিবে। আর ইনক্লুড ওয়ান্সটা হচ্ছে ওই ইনক্লুডের মতো যে একবারই ইনক্লুড করবে, যদি ইনক্লুড না হয়ে থাকে ওই একবারই করবে, পরের বার যখন ইনক্লুড করতে যাবে তখন আবার চেক করে দেখবে যে ইনক্লুড হয়েছে কিনা, যদি ইনক্লুড হয়ে যায় তখন আর ইনক্লুড করবে না, মানে ফাইলটাকে আর কি আবার লোড করবে না। তারপরে কম্পোজার ইউজ ফর ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট, এটা মনে হয় দেখিয়েছি।
কম্পোজারটা ইউজ করে ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টের জন্য এই যে কারণ হলো এটা হলো লিস্ট করে রাখে সবগুলা যারা যত থার্ড পার্টি যত লাইব্রেরি গুলো ইউজ করা হচ্ছে যাতে ভার্সন গুলো না দিয়ে। আর হোয়াট ইজ দ্য পসিবল ইউজ কেস ফর অ্যানোনিমাস ফাংশন? অ্যানোনিমাস ফাংশন আরেকটা নাম কিন্তু ল্যামডা ফাংশন, যে ফাংশনে কোনো নাম থাকতেছে না। হ্যাঁ, তো এখানে একটা ফাংশন এখানে দেখা যাচ্ছে যে অ্যাড ট্যাক্সেস ফাংশন দিয়ে ফাংশনের ভ্যালু কোন কোন ভ্যালু নিবে সেই প্যারামিটার গুলো এবং ক্যালকুলেশন করে ডাইরেক্ট অ্যাড ফাংশন মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এই যে ডিরেক্টলি এখানেতে এই কাজটা করে পাঠাচ্ছে, এখানে কোনো নাম দেয় নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। লিস্ট আউট কমন আর্টিসান কমান্ডস ইন লারাভেল। তো এটার জন্য হলো বইয়েটাতে আর্টিসান দিয়ে সার্চ দিলে কমান্ড পাওয়া যাবে। যেমন আর্টিসান মেক, এখানেতে আর্টিসান মেকতে কি করছে, আর্টিসান মেক, মেক মানে হচ্ছে ক্রিয়েট করা, মানে তো বুঝি আমরা। এখানে একটা মাইগ্রেশনের একটা নতুন ফাইল ক্রিয়েট করবে এবং সেটা হচ্ছে পোস্টের জন্য। তারপরে হলো এই যে ক্রিয়েট পোস্ট ফাংশন দিয়ে এই যেটা ব্লু প্রিন্ট তারপর ক্রিয়েট করতেছে। তারপরে আর্টিসান মাইগ্রেট, মেকটা আবার আসছে, আর্টিসান মেক তারপর হচ্ছে কমান্ড। তো এখানেতে হলো কমান্ডটা কি, the terminal command that is used to invoke the class, মানে ক্লাস ক্রিয়েট করার জন্য। State the differences between the get and post method, এটা পারবে। গেট মেথড হচ্ছে কোনো ডাটাকে হচ্ছে রিট্রিভ করা, যে রিকোয়েস্ট করেছি কোনো ডাটা এবং সেটাকে রিট্রিভ করে, যেমন এখানে যে একটা রিকোয়েস্ট করা হচ্ছে যে bookstore.com/books কোশ্চেন মার্ক দি ইয়ার 2001 অ্যান্ড পেজ 3, মানে 2001-এর যে ইয়ার আছে এবং পেজ নাম্বার 3 যেগুলো যে বইগুলো আছে সেগুলোকে একটু ডিসপ্লে করো। তো এটা হচ্ছে একটা গ্রেট রেসপন্স। এখানে কি করবে, পেজ 3 যতগুলো বই আছে সেগুলো হচ্ছে আর কি ডিসপ্লে করবে। আর আরেকটা কি দেওয়া ছিল, পুট পোস্ট। আচ্ছা, পোস্ট হচ্ছে যে কোনো আপ টু অ্যাড, এখানে অ্যাড হচ্ছে গিয়ে পোস্টের কাজ, যে কোনো ডাটাকে আমরা অ্যাড করছি সিস্টেমের মধ্যে, মানে বই আমরা অ্যাড করছি। এখানে বইয়ে অ্যাড এর কোনো এক্সাম্পল আছে কি? আচ্ছা, এটা হচ্ছে পুট করা। এই যে পোস্টের তো আর কিছু দেওয়া নাই, মানে হচ্ছে এক কথায় যে সার্ভারের মধ্যে আমরা কোন ডাটাকে অ্যাড করলে তখন হচ্ছে সেটাকে পোস্ট বলছে, নিউ আর কি। আর এক্সিস্টিংটাকে আপডেট করলে সেটাকে আমরা পুট বলে থাকি। চারে গেল, why are migrations important? মাইগ্রেশনস হচ্ছে ওই যে একটা স্কিমা আর কি, যেটা হলো সাইটের জন্য দরকার। হ্যাঁ, এবং এটা একটা টেবিল আছে, এই টেবিলের ডাটাবেজের টেবিল, যেখানে ডাটাবেজের টেবিলের মধ্যে কি কি থাকবে, আর ডাটাবেজ টেবিলের নাম হচ্ছে পোস্ট এবং সেটা টেবিলের কন্টেন্ট গুলোর নাম কি কি, এগুলো হচ্ছে মূলত অটোমেটিক ক্রিয়েট করে। এইটা হচ্ছে আমাদের মেইন, যে টাইটেল, কন্টেন্ট, ইউজার আইডি, আর এই যে এখানে দেখায় টাইম ই পোস্ট টেবিলের মধ্যে যাচ্ছে। তো মাইগ্রেট যে ফাংশনটা এটা ইউজ করতে হয় টু কিপ অল database schemas চেঞ্জ and so that anyone else using your code can quickly set up their database। এক কথা আমরা বলতে পারি যে আমরা হলো এখানটাতে ইউজ করব কিসের জন্য, এই মাইগ্রেশনটা ইউজ করব যাতে কিনা ডাটাবেজের যে স্কিমা চেঞ্জ গুলো হবে, যে স্কিমা যে কিরকম হতে হবে এই ফুল সিস্টেমটার জন্য সেটার একটা সেটা আর কি থাকবে, যেটা কিনা যে কেউ আমাদের সিস্টেমটা ইউজ করার যখন আর কি কাজ করবে করে তখন সেই ডাটাবেসটা কুইকলি আর কি ক্রিয়েট করতে পারে। এর জন্য হচ্ছে মূলত মাইগ্রেশনটা ইউজ করা হয়। Describes life cycle of HTTP request. এইচটিটিপি রিকোয়েস্ট ফার্স্টে হলো ক্লায়েন্ট রিকোয়েস্ট করে ওয়েব সার্ভারে পোর্ট 80-তে, রিকোয়েস্টটা ওয়েব সার্ভার থেকে ওয়েব অ্যাপ্লিকেশন কোডের মধ্যে যায়, এখান থেকে আবার রেসপন্সটা ওয়েব সার্ভার থেকে পোর্ট 80-র মাধ্যমে এইচটিটিপি রেসপন্সটা ক্লায়েন্ট কাছে পাঠায়। এই ফুলটা হচ্ছে সার্ভারের মধ্যে, ক্লায়েন্ট শুধু রিকোয়েস্ট আর রেসপন্সটা দেখতে পাচ্ছে, আগে সবকিছু সার্ভারের মধ্যে হচ্ছে। দেন হলো হাউ এ ওয়েব সার্ভার রিমেম্বার্স আ ওয়েব ক্লায়েন্ট বিটুইন রিকোয়েস্ট, এটা হচ্ছে ওই যে কুকি ইউজ করে।
কুকি জিনিসটা ইন্টারেস্টিং কজ কুকিটা কি কুকিটা হচ্ছে আমি মনে হয় কুকির বিষয়ে একবার বলেছি নাকি আচ্ছা আবার বলি আহ নাকি বলেছি বলেছি আর লাগবে না তারপর হলো explain different ways to include CSS to HTML page এটা আমরা HTML CSS করার সময় শিখেছি যে একটা হচ্ছে স্ক্রিপ্ট আকারে হলো এভাবে ফাইল হিসেবে অ্যাড করা ঠিক আছে আর ইনলাইন সিএসএস আছে আর মানে যেটা হচ্ছে এই ফাইলটার মধ্যে আর কি সিএসএস লিখছিস উপরে হেডের মধ্যে হচ্ছে স্টাইল দিয়ে লেখা তো তিন ভাবে আর কি সিএসএস অ্যাড করা যায় তো তোমরা সবাই জানো এটা যদিও তারপরে হচ্ছে এইগুলোর সলিউশন গুলো আর কি পেয়েছি যেমন এটার গুলা এইগুলো পেয়েছি এটা হলো আমি চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করেছি এই ফাইলটাও গ্রুপে দিয়ে দেবো আর ড্রাইভে আপলোড করে দেবো ওকে এখানে এটা কোশ্চেন একটা আছে যে compare among MySQL, MySQLi and PDO extension of PHP for interacting with database MySQL এক্সটেনশনটা কি করে CO procedural API only limited to MySQL database basic functionality lack modern features depreciated at PHP 5.5 and moving PHP 7 আচ্ছা MySQL li improved আছে LI না এখানে ইমপ্রুভ করছে এখানটাতে improve version of original SQL extension support both procedural and object oriented আচ্ছা এটা শুধুমাত্র procedural ডাটা ছিল এখন এখানে object oriented ডাটাও অ্যাড করেছে improve features like prepare statement enhance database capability আর PDO যেটা PHP document object এটা যে কোনো ডাটাবেসের সাথে কানেক্ট করতে পারবো ইউনিফর্ম প্যাটার্ন ইউজ করতেছে অবজেক্ট ওরিয়েন্টেড এপিআই অনলি ওকে পর হলো এক্সেপশন হ্যান্ডলিং ইন মোস্ট ফ্লেক্সিবল এরর হ্যান্ডলিং comparison use Microsoft Microsoft বলছি MySQLi if you are working with exclusively with MySQL and need an extra MySQL specific functionality. Use PDO if you may need to switch to databases from the one your database types or one more consistent API for database interaction. Timing for designing database with web application development. আচ্ছা এই কোশ্চেনটা হচ্ছে দেখাই কোশ্চেনে বলছে what is the right time to start designing the database in web application that development process what do you think why do you think so মানে কখন আমরা ডিজাইনটা শুরু করব তো এটা হচ্ছে ডিজাইনটা করা শুরু করব ডাটাবেস ডিজাইনটা শুরু করব during the initial planning the design phase of web application development রাইট টাইম হচ্ছে ডিউরিং দ্য ইনিশিয়াল প্ল্যানিং যখন হচ্ছে ডিজাইন ফেজটা শুরু হবে তখনই আমাদের ডাটাবেসটা ডিজাইন করা শুরু করা উচিত ঠিক আছে ডাটা মডেলিং আন্ডারস্ট্যান্ডিং দ্য ডাটা রিকোয়ারমেন্ট আর্কিটেকচার প্ল্যানিং রিকোয়ারমেন্ট ক্ল্যারিটি অ্যাভয়েড রিওয়ার্ক আর ইফিসিয়েন্সি এর জন্য আর এমভিসি প্যাটার্নটা আমরা already দেখে আসছি মডেল ভিউ কন্ট্রোলার এটার বেনিফিট গুলা পপুলারিটি কেন সেটা দিয়ে এটা যে সাপোর্ট ক্লিন আর্কিটেকচার মানে সিম্পলেস্ট একেবারে সিস্টেম মানে আর্কিটেকচারটা সব ক্লিন আর কি এনহ্যান্স কোলাবোরেশন allow multiple developers to work in different components simultaneously improve user experience enable more dynamic and responsive user interface আচ্ছা frameworks like Laravel তারপর Symfony PHP Ruby on Rails Django Python are popular due to the are implementation of MVC pattern হ্যাঁ তারপরে 2027 for communicating with various RDBMS by what API are available in PHP for হচ্ছে discuss available and advantages and disadvantages of them তো এখানে হচ্ছে যে পিডিও আমরা ইউজ করে দেখেছি একটা তো পিডিও আছে MySQLi আছে ODBC এটা ওপেন ডেটাবেস কানেক্টিভিটি পিজি কানেক্ট PostgreSQL SQLite 3 এগুলো সবই হচ্ছে ভেরিয়াস আর এগুলো সবই হলো এপিআই কনফিগারেশনের জন্য আর কি হয়
তো পিডিওটা আমরা জানি যে মাল্টিপল ডাটাবেস কানেক্ট করা যায়, সাপোর্ট করে সব ধরনের ডাটাবেস। প্রিপেয়ার স্টেটমেন্ট এগেইনস্ট এসকিউএল ইনজেকশন, এক্সেপশন হ্যান্ডলিং ভালো, অবজেক্ট ওরিয়েন্টেড এপিআই আছে। নো MySQL স্পেসিফিক ফিচার, আসলে MySQL এর জন্য স্পেসিফিক ফিচার সেগুলো না, সব ওভারঅল আছে।